স্টার্ট। আচ্ছা, আমাদের পাই চার্ট আঁকাটা বাকি ছিল না। পাই চার্টটা আমরা স্টার্ট করি। দেখেন একটা পাই চার্টে এই পুরো জায়গাটা হচ্ছে কত ডিগ্রি বলতে পারবেন কেউ? 360 90 ডিগ্রি একটা, রাইট? এখন আমরা কোনো ফিগার যদি পাই চার্টে ইম্পোর্ট দিতে চাই, তাহলে ফিগারগুলোকে আমাদের প্রথমে কি জানতে হবে? পার্সেন্টেজ জানতে হবে। মনে করেন আপনার মার্কসে যদি লেখা থাকে এ বি সি ডি ই, এখানে লেখা আছে 50, এখানে লেখা আছে 30, এখানে হয়তো 10, এখানে 5, 15 এরকম। হ্যাঁ, তাহলে সব মিলে 100 না? এটাকে প্রথমে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এখানে যদি অন্য মার্কসও থাকে, 0 is সিতে 0 পেতে পারে না কেউ? আচ্ছা, যেতে পারে। এখন যে নাম্বারই থাক প্রথমে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে কনভার্ট করার নিয়ম কি? 50 কে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 50 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে এখানে আপনার আসবে 50%, এখানে 30%। অন্য যে কোনো ফিগার প্রথমে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, এরপর আমরা পার্সেন্টেজকে ডিগ্রিতে কনভার্ট করব। ঠিক আছে? তাহলে আমরা এই পুরো সার্কেলটাকে 100% বলতে পারি না? 100% বলতে পারি। ডিগ্রিতে কনভার্ট না করেও করা যায়। পার্সেন্ট হিসাবে যদি আমরা চিন্তা করি, আমরা এভাবে কিন্তু আমরা বসাতে পারি, বাট ডিগ্রিতে কনভার্ট করার প্রসেসটা আমি দেখাতে চাচ্ছি। এখন এটা 100%, আবার এটা 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তাহলে আমাদের 1% সমান কত ডিগ্রি হয়? 1 ডিগ্রি। এটাই 100%, এটাই 360 ডিগ্রি। তাহলে এখানে 1% সমান 3.6 ডিগ্রি হয় না? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা কি করব? এই যে পার্সেন্ট, এটা কি করব আমরা? 3.6 দিয়ে 3.6 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করে আমরা ডিগ্রি বের করতে পারি না? यस ম্যাম। এটা হচ্ছে একটা ওয়ে। মাল্টিপ্লাই করে আমরা ডিগ্রি বের করব। তাহলে এখানে আমাদের আরেকটা কলাম হবে ডিগ্রি। এখন যত ডিগ্রি হবে আমরা এখানে ডিগ্রিটা ক্যালকুলেশন করে বসাবো। মনে করেন ফর এক্সাম্পল আমরা ডিগ্রি এই পাশে লিখি। আচ্ছা, আমাকে একটু ক্যালকুলেশন করে বলেন তো কত ডিগ্রি হয় প্রথমটা? 1.8 ডিগ্রি না 50 into 360 কত ডিগ্রি? 50 multiplied by 3.6 180 ডিগ্রি। আচ্ছা, তারপর একটা 108 ডিগ্রি। আচ্ছা, আমি সবগুলো দেখাচ্ছি না, দুইটা আমি দেখাই। তাহলে 108 ডিগ্রি যদি আমরা নেই, সেটা কি হবে? এ না? আচ্ছা, তাহলে আমরা এ নেব 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের এটা এ। আচ্ছা, তারপরে হচ্ছে 108, তাহলে আমাদের এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা চেয়ে একটু বেশি নিলেই তো হয়ে যায় না? এটা যদি আমরা একটু বাঁকাই নিই, তাহলে তো আমরা এটাকে বি বলতে পারি না? এইটা হচ্ছে একটা ওয়ে যে ডিগ্রিতে কনভার্ট করে এখানে প্লট করা। ডিগ্রিতে কনভার্ট না করে আমি যদি এটাকে পুরো 100% ধরি, তাহলে আমি আবার এই কলমটাকে করেও কিন্তু এখানে বসাতে পারি, তাই না? যেমন এখানে 50%, তো 50% তো আমি এই পুরো সার্কেলটাকে ভাগ করলেই তো 50% আসছে। তারপরে কত?
30%। তাহলে 30% যদি আমি করি তাহলে আমার এখানে পুরাটা হচ্ছে কত? পুরাটা 100%। আচ্ছা, তার মধ্যে আমার হচ্ছে 30% নিতে হবে। তাহলে ডিগ্রিতে 30% নিলে আমি ওভাবে চিন্তা 5% 8%, এখন 50% তো আমার চলে গেছে, বাকিটা আমি এটার মধ্যে যদি ভাগ করে দিই তাহলে আমার একটা হচ্ছে আমার এটা আছে 50% না, তাহলে এই 50% এর মধ্যে আমি এবার 30%, 5%, 15% এভাবে আমরা একটা ভাগ করে দিতে পারি। 30 50, তাহলে এটা যদি আমি 30 নেই, আবার 30 নিলে ঠিক 30 এর হাফ হবে কত? 15 5 এভাবে একটা আন্দাজ করে করতে পারি। কিন্তু আপনি যদি ডিগ্রিতে কনভার্ট করেন আপনার জন্য মানে একদম অ্যাকুরেট হবে ফিগারটা। আবার আপনারা যে হাফ একটা ডিগ্রি স্কেল পাওয়া যায় না যে কম্পাস বক্সে, ওইটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা আরো পারফেক্টলি আঁকতে পারবেন। প্রত্যেকটা কম্পাস যেখানে থাকে জ্যামিতি বক্সে একটা চাঁদা থাকে, হ্যাঁ সেই চাঁদাটাকে এখানে বসিয়ে আপনারা ডিগ্রিটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে পাই চার্টটা ক্লিয়ার কিভাবে আঁকতে হবে। তাহলে আপনাদের খাতায় আপনারা লিখছেন না বার চার্ট, তারপরে কি হিস্টোগ্রাম, তো লাস্টে জায়গা রাখতে বলেছিলাম। তাহলে পাই চার্টের ডেফিনেশন দিয়ে দেবেন। একটা পাই চার্ট কি করবেন, একে মানে ডেফিনেশন প্লাস পাই চার্টের একটা স্যাম্পল ছবি আপনারা এঁকে দেবেন। তাহলে ওই চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার কত ছিল ওইটা? 3। চ্যাপ্টার 2 ছিল ওইটা? চ্যাপ্টার 2 ছিল না, প্রেডিকশন অফ ডাইজেস্ট চ্যাপ্টার 2 ছিল। হ্যাঁ, তাহলে ওই চ্যাপ্টার 2। ঠিক আছে, তাহলে ওই চ্যাপ্টার শেষ। আচ্ছা, এরপরে তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি কিছুটা পড়েছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা কিছু ম্যাথস দেখবো। ম্যাথসগুলো একটু খেয়াল করেন। ম্যাথগুলো আপনারা সবই খাতায় তুলবেন, আগে একটু আমরা বুঝে নিই। তো আগে আমি তুলনামূলক ইজি ম্যাথটা একটু এক্সপ্লেন করি। ক্যামেরা কি অন আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার এক্সপ্লেন করো। এই যে কোনটাকে পার্সেন্টকে কিভাবে আমি ডিগ্রিতে কনভার্ট করব, এটা দেখেন। এই পুরো সার্কেলটা 360 ডিগ্রি, হ্যাঁ। আবার আমি এই পুরো সার্কেলটাকে 100% বলতে পারি পার্সেন্টগুলো এখানে প্লট করার জন্য। তাহলে আপনি পার্সেন্টকে ডিগ্রিতে কনভার্ট করেন, এটা পুরো 100%, আবার এটাই 360 ডিগ্রি। তাহলে 100% যদি 360 ডিগ্রি হয়, 1% কত ডিগ্রি? হ্যাঁ, 100 ডিভাইডেড বাই 3.6, তাহলে 1% সমান 360। তাহলে 1% সমান যদি 3.6 ডিগ্রি হয়, 50% সমান কত? 50 মাল্টিপ্লাইড বাই 3.6, যা হবে কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আপনি এখানে প্লট করেন, তাহলে পুরাটা যদি 360 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হবে এটার হাফ। আবার যদি আপনি ডিগ্রিতে না চিন্তা করি, এই পার্সেন্টেজে চিন্তা করেন, পুরাটা যদি 100% হয়, তাহলে 50% কত হবে এটা? তবে ডিগ্রিতে কনভার্ট করলে ক্যালকুলেশনটা ইজি হয়। মানে এটাকে 50%, আবার 30%, আবার এই পার্সেন্টেজ আপনার এমনি একটা স্যাম্পল পাই চার্ট এঁকে বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন ঘরে লিখে দেখা দিবেন। এটা পাই চার্টের ডেফিনেশন, একটা পাই চার্ট দেখতে এরকম। আচ্ছা, আমরা একটু তুলনামূলক ইজি ম্যাথটা দিয়ে শুরু করি। এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, কিছু ক্লাস দেওয়া আছে, ওয়েট, তাই না? ওয়েটের একটা রেঞ্জ দেওয়া আছে 30 to 40। কয়জনের ওয়েট? 18। হ্যাঁ, আপনাদের এখানে আমি যদি বলি যে 30 to 40 এই রেঞ্জে কয়জনের ওয়েট আছে? 18। আচ্ছা, এইটা কোশ্চেন, কেমন? এখানে কিন্তু সলিউশন শুরু। এই যে এটা কোশ্চেন, ওয়েট দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে কয়জনের ওয়েট এত, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি বের করতে, এবং বলা আছে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত? 150। ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েটস অফ 150 স্টুডেন্টস। তাহলে এই সবগুলোকে সামেশন করলে কত আসবে? 150 আসবে। বের করতে হবে কি মিডিয়ান এন্ড মোড। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মাঝামাঝি ওয়েটটা, মাঝামাঝি ওয়েটটা। এখন
এখন যদি এখানে খালি এখানে এভাবে ক্লাস না দেওয়া থাকতো তাহলে আমরা ওয়েটগুলোকে পরপর সাজিয়ে মাঝামাঝি ওয়েট কত এটা বের করতে হবে, কিন্তু এখানে তো ক্লাস দেওয়া আছে। ক্লাস দিলে আবার আমাদের ফর্মুলা দিয়ে বের করতে হবে। সবচেয়ে বেশি ডিফারেন্স হচ্ছে হ্যাঁ, সবচেয়ে বেশিটা হচ্ছে মোট। তাহলে প্রথমে আমাদের যদি এরকম ক্লাস দেওয়া থাকে, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে মিডিয়ানটা কোন ক্লাসে আছে। 45। হ্যাঁ, মিডিয়ানটা কোন ক্লাসে আছে এবং মোডটা কোন ক্লাসে আছে। তাহলে ক্লাস বের করার প্রথম এটা হচ্ছে আমাদের দেখেন মিডিয়ান বের করার সূত্র হচ্ছে সাইজ অফ n ডিভাইডেড বাই 2 এর অবজারভেশন। মানে হচ্ছে আমরা 1 2 3 4 5 করে যদি গুণে আসি কোন অবজারভেশনটা কোন নাম্বারটা মাঝখানে আছে। এখানে বলছে 150 যদি স্টুডেন্ট হয় তাহলে 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 যেটা সেটাই তো মাঝখানে আছে। তাহলে 75th অবজারভেশন যেটা সেটাই হচ্ছে মিডিয়ান। তাহলে 75th অবজারভেশন এখানে কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটা বের করতে গেলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস। এখন এই যে প্লাস করতে করতে দেখেন 150 হয়েছে। আচ্ছা, এখন 75th অবজারভেশনটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চিন্তা করে আসেন যে 75th কোন ইয়েতে পড়বে। এখানে তো এটা ছোট, এটা ছোট, এই যে 100 এই ক্লাসের মধ্যে নিশ্চয়ই 75 আছে, 50 to 60। 75th অবজারভেশনটা কোন ক্লাসে আছে বের করতে গেলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখবেন যে এখানে 100, তার মানে এই ক্লাসটাতে 75th অবজারভেশনটা আছে। আবার যদি আপনি এখানে চলে আসেন তাহলে কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? এই যে 100 যেখানে আছে সেই ক্লাসের, তার মানে আমাদের মিডিয়ান ক্লাস কোনটা 50 to 60। তাহলে 50 to 60 কে মিডিয়ান ক্লাস ধরে আমরা মিডিয়ানের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা আগের দিন ফর্মুলা শিখেছি না? ফর্মুলাটা কি? এল মানে কি এখানে লোয়ার বাউন্ডারি। তাহলে মিডিয়ান ক্লাস আমরা এটা আইডেন্টিফাই করেছি, রাইট? 50 to 60 এটা লোয়ার বাউন্ডারি কোনটা? 50। তাহলে এই যে লোয়ার বাউন্ডারি 50 বসেছে। আচ্ছা, এরপরে কি n ডিভাইডেড বাই 2। তাহলে এই যে n ডিভাইডেড বাই 2 তো 75 বসেছে, মাইনাস PCF মানে কি? প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি এই যে ক্লাসটা, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 100। প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এর আগেরটা কত? 55। তাহলে এই 55 এখানে বসেছে, মানে মিডিয়ান যে ক্লাসটা সেই ক্লাসের আগের ক্লাসের যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটাকেই আমরা বলছি PCF, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যারা একটু বুঝতে কম পারছে সামনে আসলে দেখতে পাবে, কেমন? আচ্ছা, তাহলে 55 কোথা থেকে এসছে বোঝা গেল। এখন 45 কি? 45টা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমাদের মিডিয়ান ক্লাস কোনটা? এটা। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 45 বসে গেল। এই 10টা কি? ডিফারেন্স বিটুইন নাম্বার ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ডিফারেন্স। ক্লাস ইন্টারভ্যাল কত? প্রত্যেকটা 10 না? 10 করে না? আচ্ছা, 10। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমরা পাচ্ছি 54.44। তাহলে আমাদের মিডিয়ান ওয়েট হচ্ছে 54.44। আচ্ছা, এখন আসেন মোড, মানে কোন ওয়েটটা আসলে সবচেয়ে বেশি স্টুডেন্টের আছে। এখন মোড দেখেন, সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 45, তার মানে 50 থেকে 60 এই ওজনটা আছে 45 স্টুডেন্টস এর, তার মধ্যে এই ওজনটাই বেশি না? তাহলে 50 থেকে 60 হচ্ছে কি আমাদের মোড ক্লাস, তাই না? তাহলে আমাদের মিডিয়ান ক্লাসও এটা ছিল, মোড ক্লাসও এটা। কিন্তু কোন কোন ম্যাথ আমরা এরকম পাবো মিডিয়ান ক্লাস একটা, মোড ক্লাস আরেকটা, এটা হতেই পারে। কিন্তু এই অঙ্কে মিডিয়ান ক্লাস যেটা, মোড ক্লাসও সেটা। তার মানে এটা না যে সব ক্ষেত্রে আমরা মোড বের করার সময় মিডিয়ান ক্লাসটাকেই নিব। মোড আমি কেন নিচ্ছি? কারণ 45 হচ্ছে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার মানে এই ওয়েটটা 45 স্টুডেন্টের আছে। তাহলে মোড ক্লাস হচ্ছে 50-60। তাহলে মোডের এটা কি? ফর্মুলাটা কি? L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 মাল্টিপ্লাইড বাই ক্লাস ইন্টারভাল। এখন তাহলে 50 ক্লাস এখানে লোয়ার বাউন্ডারি, ডেল্টাটা কিভাবে আসছে কে বলতে পারবে?
রুহিন আছে ডেল্টা এখানে 8 কিভাবে বের হবে একটু বলেন তো রুহিনকে বোঝানোর দায়িত্ব কার ছিল শান্ত করে হয় আচ্ছা আচ্ছা আপনার কাকে কাকে বোঝানোর কথা ছিল কাকে বোঝানোর কথা ছিল না আর আরেকটা দায়িত্ব কাকে দিয়েছিল নাফিসা আপনার বোঝানোর দায়িত্ব কাকে ছিল দুষ্টু এরা আচ্ছা রুহিন ডেল্টাটা হচ্ছে আপনার মোট ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স রাইট তাহলে কিভাবে বের হলো 45 মাইনাস 37 এটা হচ্ছে ডেল্টা মোট ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির পার্থক্যটা হচ্ছে ডেল্টা 1 তাহলে ডেল্টা 2 কি বলতে পারবেন রুহি নিচেরটা কিন্তু নিচেরটা যদি আপনার যদি যোগ বিয়োগ করে মাইনাস আছে মাইনাস সাইনটা কিন্তু আমরা ইগনোর করব তাহলে আমরা ডিফারেন্সটা বের করার চেষ্টা করব ডিফারেন্সটা প্লাস নাকি মাইনাস সেটা কনসিডার করার ব্যাপার না তাহলে এখানে কত আসলো 45 মাইনাস 37 তাহলে এখানে আবার 45 মাইনাস 27 80 এটা কিন্তু আবার এই 45 এর চেয়ে ছোট নাকি বড় হলো সেটা সব সময় কিন্তু এখানে মাইনাস আসবে না কারণ এইটাই তো হচ্ছে মোট সবচেয়ে বেশি হ্যাঁ মাইনাস এই কারণে আসবে না সো ডেল্টা 1 2 ক্লিয়ার আচ্ছা আর এটা তো ক্লাস ইন্টারভ্যাল তাহলে কত আসলো মোট 53.08 তাহলে এই ওয়েটটাই সবচেয়ে বেশি স্টুডেন্ট ঠিক আছে তাহলে এই ম্যাথটা ক্লিয়ার এখানে তো কোনো প্রবলেম নেই আচ্ছা এটা কিন্তু বইয়ের ইলাস্ট্রেশন হচ্ছে নাম্বার 38 তাহলে এইটা কিন্তু আপনাদের খাতায় থাকতে হবে এখনই আমি তুলাবো আমি ম্যাথটা সবগুলা বুঝাই নেই তারপর এখনই উঠাতে হবে স্লাইডে থাকবে না আমি স্লাইড থেকে বসিয়ে দেব বইয়ে থাকবে স্লাইড থেকে তুলতে পারবেন এখন আমি আগে বুঝাই তারপরে আমরা একটু টাফ ম্যাথে যাই এই ম্যাথটা টাফ নাকি কোশ্চেনটা খুব ট্রিকি ম্যাথ টাফ না হ্যাঁ কোশ্চেনটা ট্রিকি কেন দেখেন এখানে লেখা আছে কোনো ক্লাস দেওয়া নেই কি লেখা আছে মার্কস মোর দ্যান 10 মার্কস মোর দ্যান কত 0 মার্কস মোর দ্যান 20 এরকম ভাবে দেওয়া আছে কোনো ক্লাস দেওয়া আছে না মানে ট্রিকি ওয়েতে লেখা আছে কোশ্চেনটা আমাদেরকে এই কোশ্চেনটাকে ক্লাসে কনভার্ট করে নিতে হবে আরেকটা দেখেন এখানে লেখা আছে কি নাম্বার অফ স্টুডেন্টস মোর দ্যান 0 হচ্ছে 80 মোর দ্যান 20 হচ্ছে 76 এইটাও কিন্তু ট্রিকি ওয়েতে লেখা আছে যেহেতু ক্লাসটা ট্রিকি ওয়ে এটাও ট্রিকি আমি একটা বুঝলে আপনারা বুঝতে পারবেন দেখেন মোর দ্যান 20 কে আমরা সলিউশনে কিভাবে লিখেছি মোর দ্যান 0 কে 0 এর পরের ক্লাসটা কি 20 তাহলে মোর দ্যান 0 কোথায় এসে থামবে 20 তে তাহলে প্রথম ক্লাসটা হবে 0 থেকে 20 আচ্ছা এরপরে হচ্ছে মোর দ্যান 20 কোথায় এসে থামছে 40 তে তাহলে পরের ক্লাসটা হবে 20 থেকে 40 এভাবে আমরা এই যে ট্রিকি ওয়েতে লেখা আছে মোর দ্যান এটাকে আমরা ক্লাসে কনভার্ট করে নিলাম 20 করে এখন ট্রিকি জিনিসটা হচ্ছে এই যে নাম্বার অফ স্টুডেন্ট লেখা আছে দেখেন 0 থেকে 20 তাহলে 0 তে একটা নাম্বার অফ স্টুডেন্ট লেখা আছে 20 তে আর একটা নাম্বার অফ স্টুডেন্ট লেখা আছে তাহলে আমাদের এই ক্লাসে স্টুডেন্ট কত আসবে আসলে এই ক্লাসের স্টুডেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে এই দুইটা ক্লাসের ডিফারেন্সটা সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে মানে 0 থেকে 20 এর মধ্যে কয়জন স্টুডেন্ট আছে আচ্ছা এখানে মোর দ্যান 0 তাহলে 80 কিভাবে বোঝাচ্ছে এখানে দেখেন 0 এর চেয়ে সবগুলো বেশি না 20 বেশি 40 বেশি এত বেশি 0 এর চেয়ে সবই বেশি তাহলে মোর দ্যান 0 আছে 80 স্টুডেন্ট মানে মোর দ্যান 0 তাহলে মোর দ্যান 0 80 স্টুডেন্ট মানে সবই তো 0 এর চেয়ে বেশি যে নাম্বারগুলো আছে তাহলে 80 স্টুডেন্টই এখানে আছে সবাই এই ক্লাসটার মধ্যে পড়ছে মোর দ্যান 0 এর মধ্যে পড়ে যাচ্ছে আচ্ছা সেটা কোথায় এসে থামছে 20 তে 20 মোর দ্যান 20 আপনার স্টুডেন্ট আছে কত 76 মোর দ্যান 20 76 পেয়েছে হ্যাঁ
নাম্বারটা পেয়েছে 76 স্টুডেন্ট। তাহলে এই 0 থেকে 20 এর মধ্যে কজন স্টুডেন্ট আছে? তাহলে আসবে হচ্ছে 80 - 76 40। তাহলে 4 জন স্টুডেন্ট পেয়েছে 0 থেকে 20 আর 76 স্টুডেন্ট পেয়েছে মোর দ্যান 20। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? 76 স্টুডেন্ট পেয়েছে মোর দ্যান 20। এখন ঠিক হচ্ছে না জিনিসটা? 76 স্টুডেন্ট যদি মোর দ্যান 20 পায় তাহলে লেস দ্যান 20 কত পেয়েছে? 4। এর পরের শ্রেণীতে আসি 20 to 40। 20 to 40 কি হবে? মোর দ্যান 20 পেয়েছে 76 আর মোর দ্যান 40 পেয়েছে 50। তাহলে লেস দ্যান 40 কত পেয়েছে? 76 ডিভাইডেড মাইনাস 50 কত হলো? 26। তাহলে এই ক্লাসটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আস্তে 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 আমরা লাস্ট ক্লাসে আসি। হ্যাঁ, 100 পেয়েছে 9 জন মাত্র আর 120 পেয়েছে 3 জন। এখন আমাদের লাস্ট এটা কি 120, তারপরে তো কোনো ক্লাস নেই, কিন্তু আমরা লাস্ট শ্রেণীটা দেখেন লিখেছি 120 থেকে 140। আমরা এটা কোথায় পেলাম? তাই না, লাস্ট তো কোনো ক্লাস নেই। আমরা এটা ধরে নিয়েছি সবগুলো যেহেতু 20 20 20 করে এসছে, আমরা এটাও কি করেছি এগুলোর সাথে একটা সিমিলারিটি রাখার জন্য আমরা এটা 20 নিয়েছি। তাহলে এই 120 থেকে 140 আমরা ধরে নিয়েছি পেয়েছে 3 জন। মানে আসলে মোর দ্যান 120 মানে তার বলা নাই কত, তাই না? আমরা ধরে নিয়েছি সব ক্লাসগুলো যেহেতু 20, এটা আমরা 20 ধরে নিয়েছি। 3। এখন তাহলে 100 থেকে 120 এর মধ্যে 100 পেয়েছে 9, 120 পেয়েছে 3। তাহলে এখানে তো 9 চলেই গেছে। তাহলে এখন 120 থেকে 140 আছে হচ্ছে এই 3 জনই। এই 3 জনই না লাস্টে, আর তো কেউ নাই, এই যে বসে গেল 3। এভাবে তাহলে আমরা এই যে ট্রিকি জিনিসটাকে যখন আমরা এভাবে সাজিয়ে নেব, বাকি অঙ্কটা তো আগের মতোই, আগের ফর্মুলায় না। খালি সমস্যাটা কোথায় হচ্ছিল? এই কোশ্চেনটা সাজানো। যখন আমরা সাজিয়ে ফেললাম, দেখেন বাকি অঙ্কগুলো আগের মতো। এখানে একটা এক্সট্রা জিনিস আছে, মিন বের করতে বলেছে। মিন মানে গড়। তো গড় সাধারণত আমরা কিভাবে বের করি? যদি শুধু কিছু নাম্বার দেওয়া থাকে তখন আমরা সেই নাম্বারগুলোকে যোগ করে, যেমন আপনাদের যদি গড় বের করে নাম্বারে আপনাদের সবার মার্কস যোগ করে আপনাদের নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভিশন করলে বের হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো আমরা ক্লাস করে দিয়েছি। ক্লাস করতে গেলে আবার গড়টা একটা ফর্মুলা ফেলতে হবে। সেটা কি? x বার। x এর উপর যে মাত্রা, এটাকে কি বলে? x বার। x বার মানে হচ্ছে গড়, হ্যাঁ, বা এভারেজ। ইকুয়াল টু এই যে ধরেছে a প্লাস সামেশন f d, নিচে কি n প্লাস i। তাহলে i টা আমরা জানি কি? ক্লাস ইন্টারভাল, তাই না? তারপরে n টাও আমরা জানি কি? f। আমাদের সমস্যা কোন জায়গায় হচ্ছে? ও f টাও আমরা জানি, f হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন d কোথা থেকে আসলো, তাই না? d কি আকাশ থেকে আসলো? d হচ্ছে আমরা বের করে নিয়েছি। সরাসরি দেওয়া আছে কি কি? n, তারপরে কি f i, এগুলো হচ্ছে সরাসরি দেওয়া আছে। বাকি a কি দেওয়া আছে সরাসরি? না। তারপরে আর কি দেওয়া নেই? সরাসরি d দেওয়া নেই। আচ্ছা, FD তো বের করতে হবে না? FD বের করতে হবে। FD তো বের করতে হবে, FD ও বের করতে হবে, কিন্তু এই যে f এটা দেওয়া আছে, মানে FD এর f আছে। আবার যখন d বের করব তখন আবার কিন্তু FD একসাথে বলছে, কিন্তু সো FD কে আবার একসাথে করতে হবে। তাহলে আমরা x মাইনাস 70, এই যে 70, এইটা আমরা মাঝামাঝি, এই যে একটা পয়েন্ট আমরা ধরেছি না a, এটা হচ্ছে আমরা মাঝামাঝি একটা পয়েন্ট ধরেছি। এই যে a কিন্তু আপনি যে কোনো কিছু ধরতে পারবেন। মাঝামাঝিটা ধরলে কি হয়? অঙ্কটা ইজি হয় করতে। a আপনি এইখান থেকে, এই মিড পয়েন্ট থেকে যে কোনো একটা ধরতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে যদি 110 ধরে করেন তাও হবে, কিন্তু অঙ্কটা আপনার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। যদি আপনি মাঝামাঝি একটা সংখ্যাকে a ধরেন মিড পয়েন্টে, তাহলে হচ্ছে আপনার অঙ্কটা খুব তাড়াতাড়ি মিলে যাবে, মানে করতে সুবিধা হবে। এটা জাস্ট অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য। এখন দেখেন, এইটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি, এটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি। আমাদের কি বের করতে হবে? মিড পয়েন্ট। হ্যাঁ, এভারেজের জন্য আমরা মিড পয়েন্ট বের করতে। মিড পয়েন্ট কিভাবে বের করতে হয়? মিড পয়েন্ট বের করতে হচ্ছে দুইটা ক্লাসকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে মিড পয়েন্ট বের হয়ে যায়। তাহলে 0 + 20 / 2 10,
20 plus 40 divided by 2 30 মিড পয়েন্ট বের হয়ে গেল। মিড পয়েন্ট যখন বের হয়ে যাবে এই মিড পয়েন্ট থেকে আবার মাঝখানের একটা সংখ্যাকে আমরা ধরবো a। তো আমরা d বের করব কিভাবে? x থেকে এই যে -70 না, -70 হচ্ছে a x থেকে a বিয়োগ দেব এবং ডিভিশন করব হচ্ছে এই যে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে। তাহলে আমাদের x থেকে যদি আমরা 70 বিয়োগ দিই, x কত? এই প্রত্যেকটা মান হচ্ছে x। তাহলে 10 minus 70 কত হয়? 60 minus 60 minus 60 কে যখন আপনি 20 দিয়ে ভাগ করবেন কত হবে? -3। এখন এই d টা কেন বের করার দরকার? d টা বের করার কারণ হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশনটাকে ছোট করা, আর কোনো কারণ নেই। যদি আপনি d বের না করে হ্যাঁ সরাসরি f কে x দিয়ে মাল্টিপ্লাই করতেন তাও অঙ্ক হতো, কিন্তু কি হতো? ক্যালকুলেশনের ফিগারটা অনেক বড় হয়ে যেত এবং অঙ্ক ভুল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য অঙ্কটাকে ছোট করার জন্য এই d টা বের করা। দেখেন d টা আর কিছু না, এই x টাকে ছোট করে নেওয়া। ঠিক আছে, তাহলে এভাবে আস্তে আস্তে এখানে 0 হলো কেন? কারণ এখানে x কত? 70 70 minus 70 divided by 20 0। তাহলে উপরের সংখ্যাগুলো হচ্ছে মাইনাস আর নিচেরগুলো হচ্ছে প্লাস। 0 এর উপরে সব মাইনাস হবে, 0 এর নিচে সব প্লাস হবে। এখন দেখেন মাল্টিপ্লিকেশন করলে মুখে মুখে হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনটা ছোট হয়ে যাবে। এখানে 26 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা বড় সংখ্যা আসতো, সময় লাগতো। এর চেয়ে দেখেন f কে d দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, এই যে f মাল্টিপ্লাইড বাই d, মুখে মুখে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মুখে মুখে হয়ে গেল। আচ্ছা, তারপরে কারণ আমাদের এই fd টা কিন্তু এই ফর্মুলাতে আছে, এই যে fd, সেজন্য fd টা লাগবে। আর সামেশন কেন করতে হবে? মানে আমাদের সব fd গুলোকে যখন আমরা যোগ করব তখন এটা হবে সামেশন fd। সামেশন fd টা তাহলে বোঝা গেছে কোথা থেকে আসলো? এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কিন্তু কোথাও এভারেজে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগছে না। তাহলে আমরা এটা কেন বের করেছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের লাগছে হচ্ছে এই মিডিয়ান বের করার জন্য, তাই না? মিডিয়ান যদি না থাকতো তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি এখানে মোডে দরকার ছিল? মোডে কোথাও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে? নাই। মিডিয়ানের কোথাও ফর্মুলার মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু মিডিয়ানটা কোন শ্রেণীতে আছে এটা বের করার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা ম্যাম, এখানে একটা কোশ্চেন, এমপি আমি পেলাম কি হবে? কোনটা বাবা? এমপি মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট। ও হ্যাঁ, ওটা মিডল পয়েন্ট। কোনটা? এই থার্ড নাম্বার পাবো। এমপি ও মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। এই যে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ মিড পয়েন্ট। ওই ফোর্থ বক্সে 20 দিয়ে ভাগ করব না, 20 দিয়ে ভাগ দেবেন না, আপনার দেখতে হবে যে এখানে কত আছে। এখানে যদি ক্লাস ইন্টারভ্যাল 10 হয় 10 দিয়ে ভাগ হবে, মানে ফার্স্ট এরটা লাস্ট সংখ্যাটা দিয়ে। হ্যাঁ ফার্স্ট এর থেকে লাস্ট সংখ্যাটা দিয়ে। এখন এখানে কি আছে দেখেন, এখানে 20 থেকে 40 10, 0 থেকে 20 20, এখানে 20 থেকে 40 20। এখানে ক্লাস ইন্টারভ্যাল যা হবে সেটা দিয়ে ভাগ দিতে হবে, সব সময় 20 দিয়ে ভাগ হবে না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সব সময় কি 20 দিয়ে ভাগ হবে না? এটা হচ্ছে আসলে x minus a divided by ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে, বেশ, আমরা এটা যখন ধরবো এখানে তো মানে ক্লাস নাম্বার হচ্ছে 7, এই জন্য আমরা ফোর্থ লাইনটা ধরলাম। না না, এর কোনো মানে আপনি এখান থেকে যে কোনো এই x এর যে কোনো একটা মান থেকে আপনি নিতে পারেন। এটা আপনি 130 দিয়েও করতে পারেন, আপনি 10 দিয়েও করতে পারেন, কিন্তু যদি আপনি মাঝামাঝি একটা সংখ্যা নেন তাহলে এই জিনিসটা সুন্দরভাবে আসবে। সিকোয়েন্সটা দেখেন, উপরের গুলো মাইনাস, নিচের গুলো প্লাস, মাঝখানে একটা 0। আর নইলে হচ্ছে আপনার সংখ্যাগুলো এলোমেলো এলোমেলো আসবে। একটা করে দেখতে পারেন, কিন্তু এটা আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এটা আর কিছু না, এই 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 যে কলামটা এইটাকে হচ্ছে ছোট করার জন্য। নইলে যদি আমি ডি না বের করি, ডি না বের করেও আমি অঙ্ক করতে পারি, তখন কি হবে? ডি কলামটা রাখবো না, আমি কি করব? এফ এর সাথে এক্স গুণ করব। হ্যাঁ, আর এফ এর সাথে এক্স গুণ করে যা হবে, এই যে নিচে কি উপরে এফ ডি এর জায়গায় এফ এক্স বসাবো, একই উত্তর আসবে, কিছু হবে না, একই সেম অ্যান্সার আসবে, সংখ্যাটা বড় হবে, ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের কি মনে রাখতে হবে? কয়টা কলাম করছি সেটা মনে রাখতে হবে, এবং কোন কলামটা দরকার সেটা মনে রাখতে হবে। মনে করেন আমি এখানে বের করতে দিলাম অ্যাভারেজ আর কি মোড, মিডিয়ান দিলাম না,
তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামটা দরকার নেই। কোন কলামটা কি কাজে লাগছে, কোন কলামটা কার সাথে রিলেটেড সেটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা আগের ম্যাথের মতনই একদম সেম, খালি প্রবলেম কি এই যে কোশ্চেনটা এই জায়গাটাতে প্রবলেম। এটা ভালো করে করবেন, এটা খুব ট্রিকি অঙ্ক, এটা এক্সামের জন্য ভালো করে করবেন। আচ্ছা, এটা তো আমরা আগেই করেছি, আর একটা অঙ্ক বুঝে নিই। এখানে কি বের করতে বলেছে? এখানে বলছে the following average amount of dollar each major airline spends per passenger on food. বিভিন্ন এয়ারলাইন্স এর নাম দেওয়া আছে এবং তারা ফুডের পিছনে পার প্যাসেঞ্জার ফুডের পিছনে কত খরচ করে দেওয়া আছে। কি বলছে? what is the mean and median cost per passenger which would be the better figure to use for a new airline to developing its business plan. প্রথমে আমাদের বের করতে বলছে যে মিন এন্ড মিডিয়ান কস্ট কি, তারপরে বলছে যে ওরা একটা বিজনেস পলিসি ডেভেলপ করবে, এখন ওরা কোনটাকে ইউজ করবে, মিনটাকে নেবে নাকি ওরা মিডিয়ানটাকে নেবে, কোনটা বেটার হবে? আচ্ছা দেখেন, এটা কিন্তু সোজা, এখানে কিন্তু কোনো ক্লাস নাই, তাহলে এভারেজ বের করাটা সোজা না? সবগুলো যোগ করে নাম্বার কয়টা আছে? 9টা, ভাগ করে ফেলেছি। মিডিয়ান কিভাবে বের করেছে? সবগুলোকে সিকোয়েন্সিয়ালি সাজিয়েছে না, ছোট থেকে বড়। তারপরে এখানে যেহেতু সংখ্যা কি করেছে, এখানে ফিফথ অবজারভেশন, এইটা না করেও আমরা মিডিয়ান করতে পারি, তাই না? 1 2 3 4, এটা না মাঝখানের সংখ্যাটা? 1 2 3 4, হ্যাঁ মাঝখানের সংখ্যা আমরা তো জানি মিডিয়ান এইটা 4.61। এইটা যদি ফর্মুলায় ফেলে আপনি করেন এইটা, তাই না? আবার ফর্মুলায় না ফেলে এইভাবে সাজিয়ে এইটা যদি লিখে দিই আমরা, মিডল পয়েন্ট হচ্ছে এইটা। যোগ থাকতো, সংখ্যাগুলো যোগ থাকতো, সংখ্যাগুলো যদি যোগ থাকতো তাহলে মাঝখানের দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ হতো। ঠিক আছে? আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন এই ট্রিকি পার্টটা যে আমরা কোনটা নিব, তাই না? আমাদের এভারেজ কত আসছে? 4.12, আর আমাদের মিডিয়ান কত আসছে? 4.61। এখানে কি বলছে? মিডিয়ান would be a better choice for new airlines. কেন মিডিয়ানটা কেন বেটার? in developing its business plan as median is not affected by extreme observation. মিডিয়ানটা এক্সট্রিম অবজারভেশন দিয়ে এফেক্টেড হয় না। মানে কি? আমি একদিন একটা গল্প বলেছিলাম যে কেউ বেশি খেয়ে মারা যাচ্ছে, কেউ না খেয়ে মারা যাচ্ছে। আপনি এভারেজ করলে কিন্তু একটা খুব ভালো ফিগার দেখাবে না, এভারেজে সবাই এত করে খাচ্ছে, আসলে কি তাই না? সো এভারেজটা সব সময় রিপ্রেজেন্ট করে না অ্যাকচুয়াল ফিগারটা। সো ওরা কি করছে, এই যে এভারেজটা কেন এভারেজটা এক্সট্রিম পয়েন্ট দ্বারা কি হয়? এফেক্টেড হয়ে যায়। খুব কম একটা ভ্যালু যদি থাকে সেটাও এভারেজকে এফেক্ট করে, খুব হাই যদি একটা ভ্যালু থাকে সেটাও এভারেজকে কি করে? এফেক্ট করে। সো এই কারণে এভারেজের চেয়ে এখানে এরা পলিসি ডেভেলপ করার সময় কি নিচ্ছে? মিডিয়ানটাকে নিচ্ছে, কারণ মিডিয়াম ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম প্রাইস। ওকে, এখন আপনারা অঙ্ক একটা একটা করে তুলবেন। আপনার ফিফথ অবজারভেশন কেমন বের করলাম? ফিফথ অবজারভেশন বের করলাম, ফিফথ অবজারভেশনটা মাঝখানে, যে জিনিসটা মুখে বলছো যেটা মুখে বলছে সেটা ফর্মুলা দিয়ে দেখালাম। যে এই যে ফিফথ অবজারভেশনটা মাঝখানে, এটা ফর্মুলা দিয়ে কিভাবে হয়? সাইজ অফ n/2 + 1, n কত আছে? 9 + 1 হচ্ছে ফর্মুলায় আছে, এটাও ফর্মুলায় আছে। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা এভাবেই ডেভেলপ করেছে যে মাঝখানের ভ্যালুটা বের করতে আমাদের কোন ফর্মুলা ব্যবহার করতে হবে। আপনি চোখের আন্দাজে দেখেন মাঝখানের ভ্যালু এইটা, এইটাকে আনতে গেলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এটা আসবে। x বার মানে মিন। হ্যাঁ, আমরা প্রথমে যে আচ্ছা ক্যামেরাটা কেউ অফ করে, প্রথমে যে অঙ্কটা তুলবো সেটা হচ্ছে যে কোশ্চেন অঙ্কটা, ওইটা সবাই